আমি চোখ পিটপিট করে খুলে দেখি পুরো রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজানো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, রেস্টুরেন্টে আমি আর রক্তিম ছাড়া কেউ নেই। রক্তিম আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কেমন লাগলো আমার সারপ্রাইজ? আমি বললাম, খুব সুন্দর। রক্তিম মুখটা মলিন করে বলল, আমি জানি বেশি একটা ভালো হয়নি। আসলে আমার বাজেটে যা ছিল তাতে এতটুকুই হতো। আমি তার মুখে আঙ্গুল দিয়ে রক্তিমকে থামিয়ে দিয়ে বললাম, আপনি এগুলো আমার জন্য করেছেন। এখানে বাজেট বেশি হোক বা কম হোক এতে আমার কোনো সমস্যা নেই। কথা শেষ করতেই আমি আঙ্গুল সরিয়ে নিলাম। রক্তিম হালকা হেসে বলল, তুমি খুশি তো আমিও খুশি। রক্তিম টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে আমাকে উদ্দেশ্য করে বলল, মিসেস অধরা, আপনি এই চেয়ারে বসে এই চেয়ারটিকে ধন্য করুন। রক্তিমের কথায় আমি হেসে উঠলাম। সেই চেয়ারে বসে পড়লাম। রক্তিম আমার ঠিক সামনের চেয়ারে বসে পড়লেন। রক্তিম বসতেই আমাকে বললেন, মহারানী, আপনার সবচেয়ে প্রিয় খাবার আপনার সামনে পেশ করা হল। রক্তিমের কথা শেষ হতেই একজন ওয়েটার তার হাতে 2 প্লেট ফুচকা নিয়ে আসলেন আর আমার সামনে রেখে সে চলে গেলেন। আমি অবাক হয়ে বললাম, ফুচকা, তাও আবার চাইনিজ রেস্টুরেন্টে কিভাবে? রক্তিম বলল, রক্তিমের দ্বারা সব সম্ভব। তুমি এত কথা বলো না তো, খাওয়া শুরু করো। আমি ফুচকার প্লেট সামনে টেনে খাওয়া শুরু করলাম আর রক্তিম আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছেন। আমি ফুচকা মুখে দিয়ে বললাম, কি দেখছেন এভাবে? রক্তিম বলল, আমার বউকে। আমি তার কথা পাত্তা না দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। ফুচকা খাওয়া শেষ হতেই রক্তিম বলল, মন ভরেছে আপনার? আমি 32টা দাঁত বের করে বললাম, ফুচকা এমন একটা খাবার, পেট ভরে যায় কিন্তু মন ভরে না। রক্তিম বলল, এত তাড়াতাড়ি মন ভরলে চলবেও না, কারণ আরও সারপ্রাইজ বাকি আছে। আমি বললাম, আবার কি সারপ্রাইজ? রক্তিম কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর কোথায় যেন চলে গেলেন। ফিরে আসলেন হাতে একটা শপিং ব্যাগ নিয়ে। আমার দিকে শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বললেন, দেখো তো তোমার পছন্দ হয় নাকি? আমি শপিং ব্যাগ হাতে নিয়ে সেটার ভিতরে হাত দিয়ে কিছু একটা বের হয়ে আসলো। সেটা হচ্ছে ফটো ফ্রেম। আমার ছবি রংতুলি দিয়ে আঁকা। এই স্কেচটা দেখে আমি অবাক হয়ে রক্তিমের দিকে তাকালাম। রক্তিম আমার তাকানো দেখে বলল, আমি এঁকেছি, কেমন হয়েছে? আমি ফ্রেমটা হাতে নিয়ে ভালোমতো দেখতে লাগলাম। আমি একটা শাড়ি পরে আছি, চুলগুলো খোলা আর ঠোঁটে মুচকি হাসি। আমার জবাব না পেয়ে রক্তিম হতাশ হয়ে বললেন, আসলে আমেরিকা থাকতে আমি একটা আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, সেখান থেকেই শিখেছি। হয়তো ভালো হয়নি, আমার কল্পনায় তুমি এরকম ভাবেই এসো থাকো। আমি কপট রাগ দেখিয়ে বললাম, খবরদার, আমার স্বামীর এত সুন্দর ট্যালেন্টকে যদি খারাপ বলেছেন। রক্তিমের ঠোঁটের কোণে একটা প্রাপ্তির হাসির রেখা ফুটে উঠেছে। তার এই অমায়িক হাসিটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি বললাম, শুধু কি আমারই ছবি এঁকেছেন নাকি অন্য কোনো মেয়েরও ছবি এঁকেছেন? আমার এহেন প্রশ্নে সে একটু ইতস্তত বোধ করছেন। রক্তিম আমতা আমতা করে বললেন, একজনের এঁকেছি। আমি চোখ বড় বড় করে বললাম, কে সেই মেয়ে? রক্তিম বলল, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের। আমি হতবাক হয়ে বললাম, আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের ছবি আপনি এঁকেছেন কেন? রক্তি বলল, আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য আমাকে বলে একটা ছবি এঁকে দিতে। আমি বললাম, আপনি এঁকে দিল ন ছবি? রক্তিম বলল, বিশ্বাস করো, আমি নিজ ইচ্ছায় করিনি। এতটুকু বলে রক্তিম মাথা নিচু করে তার বন্ধুর গোষ্ঠী উদ্ধার করছে। তার অবস্থা দেখে আমি মিটমিট করে হাসছি, কিন্তু নিজেকে কন্ট্রোল না করতে পেরে জোরেই হেসে উঠলাম।
রক্তিম আমার হাসির শব্দ শুনে মাথা তুলে আমার দিকে তাকালেন আর অবাক হয়ে বললেন, তুমি হাসছে কেন? আমি হাসি বন্ধ করে বললাম, এই যে আপনাকে জব্দ করতে পেরে। বলেই আবার হেসে উঠলাম। রক্তিম এবার একটু রেগে বললেন, আমায় নিয়ে মজা করা হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, কোনো সমস্যা? রক্তিম বলল, অনেক সমস্যা, তুমি এভাবে হাসলে অনেক সুন্দর দেখা যায়। আর আমি যদি এই সৌন্দর্য দেখে উল্টাপাল্টা কিছু করে ফেলি তখন আমায় বলতে পারবে না। রক্তিমের কথায় হাসি বন্ধ করে বললাম, অসব লোক সবসময় বাজে কথা। আর রাহিরা কখন আসবে? রক্তিম বলল, রাহিরা আজ দেখা করতে পারবে না, কারণ অভির অনেক জরুরি কাজ আছে। আগামীকাল আমাদের বাসায় আসবে তারা। আমি বললাম, তাহলে চলেন বাসায় যাওয়া যাক। রক্তিম বলল, এত তাড়া কেন? আপনার আরও তো সারপ্রাইজ বাকি আছে। আমি বললাম, আর কি বাকি আছে? রক্তিম মুচকি হেসে বললেন, ওয়েটার ম্যাডামের ফেভারিট চকলেট আইসক্রিম পেশ করা হোক। সাথে সাথে ওয়েটার আইসক্রিম নিয়ে হাজির, সে টেবিলে সেটা রেখে চলে গেল। আমি রক্তিমের দিকে তাকিয়ে বললাম, সবই জানা আছে তাহলে? রক্তিম বললেন, নিজের প্রিয় মানুষের সবকিছু জানা উচিত, কারণ সেই প্রিয় মানুষটিকে আগলে রাখার দায়িত্ব আমাদের থাকে। আর আমি আমার প্রিয় মানুষটিকে অনেক খুশি দেখতে চাই। এগুলো দেখে তোমার মুখে যে হাসি ফুটেছে এটাই আমার জন্য অনেক। রক্তিমের প্রতিটি কথায় আমি নিজেকে খুঁজে পেয়েছি। মানুষটি আমায় অনেক ভালোবাসে, হয়তো নিজের থেকেও বেশি আমায় ভালোবাসে। তার কথাগুলো একদম তীরের মতো এসে আমার মনে বিঁধেছে। এরকম একজনকেই তো আমি আমার জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম। হঠাৎ আমার ধ্যান ভাঙল রক্তিমের কথায়। সে বলছে, অধরা, চলো, তোমার জন্য বাহিরে একটা সারপ্রাইজ ওয়েট করছে। আমি বললাম, আরও সারপ্রাইজ আছে? রক্তিম বলল, হ্যাঁ, আজ আমরা সারাদিন ঘুরব প্রেমিক প্রেমিকা হয়ে। রক্তিমের কথা শুনে আমি লজ্জা পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। রক্তিম আমার হাত ধরে রেস্টুরেন্টের বাহিরে এনে দাঁড় করালেন। হঠাৎ একটা নতুন রিকশা আমার সামনে এসে দাঁড়াল। রক্তিম হেসে সেই রিকশাচালককে বললেন, মামা, সব ঠিক তো? রিকশাচালক বললেন, যে বাবা, সব ঠিক আসে। রক্তিম আমার দিকে তাকিয়ে বললেন, অধরা, আজ আমরা রিকশায় চড়ে ঘুরব। বলেই রক্তিম রিকশায় উঠে বসলেন। তারপর আমার দিকে হাত বাড়িয়ে বললেন, অধরা, আসো। আমি তার হাত ধরে রিকশায় উঠে বসলাম। রক্তিম আমার হাতটা শক্ত করে ধরে বললেন, মামা, আগে বাড়ান। রিকশা চলতে শুরু করল। আমি বললাম, আপনার গাড়ি? রক্তিম বলল, ড্রাইভার চাচাকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, ও। রক্তিম বলল, অধরা, দেখো আজকের ওয়েদারটাও কত সুন্দর। আমি চারপাশ দেখে বললাম, আসলে অনেক সুন্দর। শীতল হালকা বাতাস বইছে। আমার শরীরে এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে। রক্তিম আমার হাত শক্ত করে ধরে রেখেছেন। আমি তার কাঁধে মাথা এলিয়ে দিল। আর পরম আবেশে আমি চোখ বন্ধ করে নিলাম। এত ভালো কেন লাগছে? আমার মনের ভিতর অজানা একটা অনুভূতি বয়ে যাচ্ছে। বুকটা টিপটিপ করছে। রক্তিম আমাকে বলল, ভালো লাগছে অধরা? আমি মুখে হাসির রেখা টেনে বললাম, অনেক ভালো লাগছে। আপনি এত কিছু প্ল্যান করেছেন, তাও এত নিখুঁতভাবে ভালো না লেগে কি থাকা যায়? রক্তিম হালকা হেসে বলল, চা খাবে অধরা? লেবু চা? আমি বললাম, মন্দ হয় না, খাওয়া যায়। রক্তিম রিকশাচালককে বললেন, মামা, চায়ের দোকান দেখলে থামিয়েন কেমন? মামা বললেন, সামনেই আছে, এক্কেবারে কড়া চা বানায়, খাইয়া দেহেন। রক্তিম বলল, ঠিক আছে।
কিছুক্ষণ পর রিকশা থামল একটা চায়ের দোকানের সামনে। রক্তিম রিকশা থেকে নেমে চায়ের দোকানের দিকে চলে গেলেন। 3 কাপ চা হাতে নিয়ে এসে ফিরে আসলেন। 1 কাপ চা মামাকে দিল না। মামা চা হাতে নিয়ে অন্যদিকে চলে যেতে নিলে রক্তিম বলল, মামা কোথায় যান? মামা বললেন, আরে বাবা এইখানেই আছি। আসলে চায়ের লগে আড্ডা না দিল হয় না। এই বলে সে চলে গেলেন। রক্তিম আমার হাতে চায়ের কাপ দিয়ে বললেন, নেও তোমার চা। আমি চা একটু একটু ফু দিয়ে খাচ্ছি। রক্তিম আমাকে বললেন, চা খাওয়া শেষ করে আমরা এক জায়গায় যাব। আমি বললাম, আচ্ছা। চা শেষ করে আমরা আবার চলতে শুরু করলাম। এখন আমার হাতে আছে বুট, আমি একটু করে মুখে দিচ্ছি, আবার রক্তিমের হাতেও দিচ্ছি। রিকশা থেমে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখি জায়গাটা অনেক সুন্দর, একদম গাছপালায় পরিপূর্ণ, একদম শান্তশিষ্ট পরিবেশ। রক্তিম আমার দিকে হাত বাড়িয়ে বললেন, আসো যাওয়া যাক। আমি রক্তিমের হাত ধরে রিকশা থেকে নেমে পড়লাম। তার হাত ধরেই হাঁটা শুরু করলাম। একটু এগিয়ে গিয়েই দেখতে পেলাম বাচ্চারা খেলছে, কেউ কেউ গল্প করছে। আমরা একটা খালি জায়গায় বসে পড়লাম। রক্তিম আকাশের দিকে তাকিয়ে বলল, দেখেছ আকাশটা কত সুন্দর, একদম তোমার মতো। আমি বললাম, হ্যাঁ আকাশটা অনেক বড়, একদম আপনার মনে মতো। রক্তিম হাসলেন, তারপর বললেন, অধরা, তুমি পিচ্চি থেকে বড় হয়েছ, কিন্তু এখনো সেই পিচ্চি অধরার মতোই কথা বলো। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি পিচ্চির মতো কথা বলি? রক্তিম আমার গাল দুটো টেনে বললেন, হ্যাঁ। আমি রেগে গিয়ে রক্তিমের বুকে ঘুষি দিতে থাকি। রক্তিম হাসতে হাসতে আমার হাত ধরে কাছে টেনে নিয়ে বললেন, রাগ করে না আমার ময়না পাখি। রক্তিমের কথায় আমি মুখ অন্যদিকে করে ফেললাম। রক্তিম আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমি সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, করছেন টাকি, এটা পাবলিক প্লেস। রক্তিম আমাকে বললেন, 5 মিনিটে কেউ দেখবে না। অধরা, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। সারাদিন ঘুরে বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যা পার হয়ে রাত হল। বাসার ভিতরে ঢুকতেই একটা নীরবতা গ্রাস করল। সারাদিনের ক্লান্তি এসে ভর করল। আমরা শরীরে রুমে গিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। রক্তিম আমাকে বাসায় দিয়ে একটা কাজের জন্য বের হয়েছেন। ওয়াশরুম থেকে বের হয়ে নাকে ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার সুগন্ধ চলে আসলো। আমি সামনে তাকিয়ে দেখি রক্তিম টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আমি রক্তিমের কাছে গিয়ে বললাম, সবার সাথেই তো ডিনার করতে পারতাম। রক্তিম বলল, বাসায় কেউ নেই। বাবা ঢাকার বাহিরে, মা কিটি পার্টিতে, দাদিমা ফুপির বাসায়, আর রাত কোথায় আমি তা জানি না। ফোন ট্রাই করেছি, ফোন রিসিভ করেনি। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ও। রক্তিম আমার দিকে তাকিয়ে বলল, রাত 10টা বাজে, খাবার খেয়ে নেও। আমি বললাম, ফ্রেশ হয়ে আসেন, একসাথে খাই। রক্তিম কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বের হলেন। মাথা মুছতে মুছতে সে আমার পাশে বসে পড়ে আমি প্লেটে খাবার তুলে রক্তিমের সামনে দিল। রক্তিম বলল, সারাদিন আমি এত কাজ করেছি, এখন আমার হাত ব্যথা করছে, একটু খাইয়ে দিবে? আমি ইতস্তত করে বললাম, ঠিক আছে, খাইয়ে দিচ্ছে। আমি প্লেট হাতে তুলে খাবার রক্তিমের মুখের সামনে তুলে ধরলাম। রক্তিম আমার হাত থেকে খাবার মুখে তুলে নিয়ে পরম তৃপ্তিতে খাবার চিবুচ্ছে। আমিও সেই একই প্লেট থেকে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করে সব গুছিয়ে বিছানার কাছে এসে দেখলাম রক্তিম মোবাইলে কি যেন দেখছে আর মিটমিট করে হাসছে। আমি ভ্রুকুচকে রক্তিমকে জিজ্ঞেস করলাম, কি দেখে হাসছেন? রক্তিম মোবাইল আমার দিকে ঘুরিয়ে দেখালেন। আজকের তোলা কিছু ছবি। আমি একটু এগিয়ে মোবাইলটা হাতে নিয়ে রক্তিমের পাশে বসে পড়লাম। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
আজকের দিনটি আসলেই অনেক স্মরণীয় হয়ে থাকবে, মনে রাখার মতে একটা দিন ছিল আজ। রক্তিম আমাকে বলল, পা ব্যথা করছে? আমি বললাম, না, কিন্তু ঘুম অনেক আসছে। রক্তিম আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ঘুমাও। আমি বললাম, রোজ রাতে এভাবে জড়িয়ে কি মজা পান? রক্তিম হালকা হেসে বললেন, শান্তি লাগে। আমি আর কথা না বাড়িয়ে তার বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নিলাম। চলে গেলাম স্বপ্নের রাজ্যে, যেখানে এখন রক্তিমের বসবাস। সকালের রোদ চারপাশ আলোকিত করে তুলছে। সকল মানুষরা নিজ নিজ কাজে ব্যস্ত, তেমনি অধরাও রান্নাঘরে সকলের জন্য নাস্তা বানাতে ব্যস্ত। আজ রাহি আর অভিও এখানে আসবেন, নাস্তা করেই তারা বেরিয়ে পড়বেন শপিংয়ের জন্য। তাই অধরা নিজেই নাস্তাটা তৈরি করছে। সব কাজ শেষ করে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9:20। আমি সকালের নাস্তা টেবিলে সাজিয়ে সোজা চলে গেলাম রুমে। সেখানে গিয়ে দেখি রক্তিম মটকা মেরে ঘুম আসছে। রক্তিমের সামনে গিয়ে তার কানের কাছে গিয়ে চিল্লিয়ে বললাম, ঘরে চোর এসেছে, ঘরে চোর এসেছে। তাও রক্তিম উঠল না, বরং সে আড়মোড়া ভেঙ্গে আবার ওদিক ফিরে শুয়ে পড়ল। এবার আমি জগের সব পানি তার মাথায় ঢেলে দিল। রক্তিম ধরপড়িয়ে উঠে বসলেন। আমার দিকে সে রাগে কটমট করে তাকিয়ে আছেন। আমি ক্যাবলা কান্তের মতো হেসে বললাম, উঠে পড়েছেন, যাক ভালো হলো, যান ফ্রেশ হয়ে আসেন। আমার কথা শুনে রক্তিমের রাগ মনে হয় সাত আসমানে চড়ে বসল। সে রাগে চিল্লিয়ে বলল, স্টুপিড মেয়ে, আমাকে ভিজালে কেন? আমি বললাম, আরে ঘরে মনে হয় ফুটো হয়েছে, তাই পানি পড়ছে। রক্তিম বলল, আমরা কি টিনের ঘরে থাকি যে ফুটো হবে? আমি শুকনো ঢোক গিলে বললাম, আমার মনে হয় লিকেজ হয়েছে। বলেই দেই এক ভো দৌড় আমার পিছে। রক্তিমও দৌড় দেয়। আমরা রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। রক্তিম আমার পিছে দৌড়াচ্ছে আর বলছে, দেখো অধরা, চুপচাপ নিজেকে সারেন্ডার করো, না হলে খবর আছে। আমি বললাম, কোনো দিনও না। যেই না অন্যদিকে যেতে নিব, তখনই রক্তিম আমাকে ধরে বললেন, এখন কই যাবে? আমি কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে বলে উঠে, লজ্জা শরমের মাথা খেয়েছ তোমরা? রক্তিম আমাকে ছেড়ে দিল। আমি পিছনে ঘুরে দেখি রাত দাঁড়িয়ে আছে। রাতের চোখে মুখে রাগ স্পষ্ট। আমি সেখান থেকে চলে আসতে নিব, তখনই রক্তিম আমার হাত ধরে বলল, রাত? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে লজ্জার কি আছে? আর এখানে কেউ ছিল না। সো ডোন্ট ক্রিয়েট আ সিন। রক্তিমের কথায় রাত আরও রেগে গেল। সে কিছু বলতে যাবে, তখনই ডোর বেলের আওয়াজ আসে। আমি বললাম, রাহি আর অভি এসেছে মনে হয়। বলেই দরজার সামনে এসে তা খুলে দিল। সত্যিই রাহি আর অভি এসেছে। রাহি আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো। রাহি আর অভি ভিতরে আসলেন। রক্তিম তাদের সাথে কুশলাদি করে ফ্রেশ হতে চলে গেলেন। সকাল 1020। আমরা সবাই শপিং মলের জন্য রওনা দিল। সবাই বলতে আমরা চারজন, রাহি, অভি, রক্তিম, আমি। শপিং মলে পৌঁছেই রাহি আর আমি নেমে পড়লাম যুদ্ধ করতে। প্রত্যেকটা দোকান ঘুরে দেখছি। অবশেষে আমার আর রাহির পছন্দসই একটা ব্রাইডাল লেহেঙ্গার দেখা পেলাম। সেই দোকানে ঢুকে পড়লাম আমরা। সেই লেহেঙ্গাটা রাহি নিজের গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো। অভিকে ডেকে বলল, এই দেখে তো কেমন লাগছে? অভি একদম অভিজ্ঞদের মতো চোখ করে বলল, একদম পারফেক্ট। লাল রঙ্গটা তোমায় বেশ মানায়। রাহি লজ্জা মাখা হাসি দিল। আমি বললাম, বিয়ের লেহেঙ্গা তো হলো, কিন্তু আরও অনেক কিছু কিনতে হবে। রক্তিম বলল, এখনো আরও কেনাকাটা বাকি আছে। দিনের বাজে 1টা। সারাদিন এভাবেই ঘুরতে হবে।
আমি বিরক্তি নিয়ে বললাম, তাহলে চলে যান, এসেছেন কেন? রক্তিম বলল, আচ্ছা রাগ করো না, আমি তো এমনই বললাম এখন খাওয়া দাওয়া করে তারপর আবার বের হয়ে যাই মিশনে। সবাই তার কথায় সহমত পোষণ করল। আমরা খাওয়ার পর আবার শপিংয়ের জন্য বের হয়ে গেলাম। আমাদের শপিং শেষ হলো রাত 7:30টায়, সবার জন্যই মোটামুটি শপিং করা শেষ। এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিব, তখনই রক্তিম অভিকে বললেন, তোমরা চলে যাও, আমাদের একটু কাজ আছে। রাহি মজার সুরে বলল, সারাদিন বউকে পাওনি তাই এখন বউকে নিয়ে ঘুরবে? গুড, ভেরি গুড। বলেই সে হো হো করে হেসে উঠল, আর এখানে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রক্তিম তার 32টা দাঁত বের করে বলল, আফটার অল আই এম আ বেস্ট হাজব্যান্ড। অভি রক্তিমের কথা শুনে বলল, আমার বিয়েটা হয়ে নিক, তারপর বুঝবেন কে বেস্ট হাজব্যান্ড। রাহি তাদের কথায় ফোড়ন কেটে বলল, হয়েছে তা বুঝা যাবে নে পড়ে। অভি এখন চলো, বাবা ওয়েট করছে। অভি রাহির কথায় সহমত পোষণ করল। তারা গাড়িতে উঠে পড়ল। আমরা তাদের বিদায় জানালাম। রাহি আর অভি চলে গেল, আর আমি রক্তিমের দিকে তাকিয়ে বললাম, এখন বলেন আপনার কথা। রক্তিম বলল, দেখো রাহির জন্য সব কেনাকাটা শেষ, তো এখন শুধু তোমারটা বাকি, আর শপিং মল বন্ধ হতে এখনো সময় আছে। তো এখন তোমার পালা। আমি ক্লান্ত স্বরে বললাম, রক্তিম আমি অনেক ক্লান্ত, আজ থাক, আগামীকাল আবার আসব নে আমরা। রক্তিম বলল, তোমার কোনো কিছু করতে হবে না, আমি সব সিল্পটে করে রেখেছি, তুমি শুধু কনফার্ম করবে। বলেই আমার হাত ধরে আবার শপিং মলে নিয়ে গেলেন। একটা শাড়ির দোকানে ঢুকে সেখানের এক ছেলেকে রক্তিম ডাক দিল। সেই ছেলেটি রক্তিমকে দেখে বলল, স্যার, আপনি কি শাড়িগুলো আবার দেখবেন? রক্তিম বলল, আপনার ম্যাডামকে সবগুলো শাড়ি দেখান তো। ছেলেটি বলল, শো সিরে দিকটায় আসেন। আমরা সেই ছেলের পিছে পিছে চলে আসলাম। ছেলেটি অনেকগুলো শাড়ি আমার সামনে রেখে দিল। সব শাড়িগুলোই অনেক সুন্দর। রক্তিম বলল, দেখো তোমার এখান থেকে কোনটা ভালো লাগে। আমি সবগুলো শাড়ি দেখে 2টি শাড়ি আমার হাতে নিলাম। একটা কালো কালার, আরেকটি হালকা গোলাপি। কালো শাড়িটি আমার গায়ে জড়িয়ে নিলাম। রক্তিম আমার পিছে দাঁড়িয়ে বলল, এই শাড়িটা ধন্য হয়েছে তোমার হাতের ছোঁয়া পেয়ে। আমি রক্তিমের দিকে তাকিয়ে বললাম, হয়েছে আপনার, এখন এই 2টি প্যাক করে চলেন বাসায়। পা ব্যথা করছে। রক্তিম তাড়াতাড়ি করে পেমেন্ট করে শপিং ব্যাগ হাতে নিল। আমরা শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলাম। রক্তিম পিছনের সিটে শপিং ব্যাগ রেখে দিল, তারপর গাড়ি ড্রাইভ করতে লাগলেন। রক্তিম আমার দিকে তাকিয়ে বললেন, আজ শপিং মলে সারাদিন কাটিয়ে আপনার কেমন লাগলো? আমি বললাম, ভালো, কিন্তু পা অনেক ব্যথা করছে। রক্তিম বলল, বাসায় গিয়ে গরম তেল দিয়ে মালিশ করলে চলে যাবে। এভাবেই কথা বলতে বলতে আমরা বাসায় পৌঁছে গেলাম, কিন্তু বাসার ভিতরে ঢুকতেই অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে, বেশি আওয়াজ আসছে। সাহারা, রায়জাদা আর রাতের। আমি আর রক্তিম তাড়াতাড়ি বাসার ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সারা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। সারার পাশেই রাত দাঁড়িয়ে সাহারা রায়জাদার সাথে গলা উঁচু করে বলছে, সারা যা বলছে তাই করব। তুমি এতে নাক গলাবে না। সারা যদি চায় বিয়ের পর আমরা এখানে থাকব না, তাহলে থাকব না। রাতের কথা শুনে সাহারা রায়জাদা রেগে গিয়ে বললেন, তুই কি বলছিস? সারার জন্য তুই এই বাসা ছেড়ে চলে যাবি? রাত বিরক্তি নিয়ে বলল, মা এসব মেলোড্রামা করবে না। আর শোনো, আমরা তো আর তোমাদের ছেড়ে দিচ্ছি না, ছুটির দিনে তোমাদের সাথেই থাকব। রাতের কথা শেষ হতেই সারা বলল,
রাত তোমার সিদ্ধান্ত, তুমি জানিয়ে দিও। আর শোনো, আগামীকাল ঢাকার বাহিরে যাব বাবার সাথে, সো ডোন্ট ওয়ারি। সারা কথা শেষ করেই বাহিরে চলে গেল, আমাদের দেখে সারা কিছু না বলেই চলে যায়। রক্তিম আমার হাতে ব্যাগ দিয়ে রাতের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, রাত কি হয়েছে মা, এমন করছে কেন? রাত রক্তিমের হাত সরিয়ে বলল, ভাই খুবই সিম্পল ব্যাপার, আমি আর সারা বিয়ের পর এই বাসায় থাকব না। কিন্তু মা সিন ক্রিয়েট করছে। রক্তিম তার মায়ের দিকে তাকিয়ে দেখল সে রাতের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। রক্তিম বলল, রাত, এই ব্যাপারে এখন আর কোনো কথা হবে না। বাবা আসার পর সব কথা হবে। এখন তুমি রুমে যাও। রক্তিমের কথায় রাত উপরে চলে গেল। রক্তিম মায়ের কাছে গিয়ে বলল, মা চিন্তা করো না, বাবা রাতকে বুঝিয়ে বলবে, তুমি রেস্ট নাও। রক্তিমের মা সেখান থেকে তার রুমে চলে গেল। আমি রক্তিমের কাছে গিয়ে বললাম, আপনি কোনো টেনশন নিয়েন না, সব ঠিক হয়ে যাবে। রক্তিম বলল, তাই যেন হয়, আল্লাহ তাদের ভালো রাখুক। আমি আর রক্তিম রুমে এসে পড়লাম। আমি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম। আমাকে বের হতে দেখে রক্তিম তার কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। আমি শপিং ব্যাগগুলো কারবারে রেখে বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণ পর মনে হলে কেউ আমার পা ধরে রেখেছে। আমি ভয় পেয়ে চোখ খুলে দেখি রক্তিম তেল দিয়ে আমার পা টিপছে। রক্তিমকে দেখে আমার ভয় তো দূর হলো, কিন্তু লজ্জাটা বেড়ে গেল। আমি শোয়া থেকে উঠে বসে যেই না পা সরাতে যাব, রক্তিম আমার দিকে চোখ বড় করে তাকিয়ে বলল, একদম লড়বে না। আর খাবার না খেয়ে শুয়ে পড়েছ কেন? আমি কাচুমাচু মুখ করে বললাম, আমার ঘুম পাচ্ছিল তাই। রক্তিম বলল, খাবার এনেছি, খেয়ে নেও। আমি বললাম, পা ছাড়েন। রক্তিম আমার পা ছেড়ে দিল না। আমি বিছানা থেকে উঠে প্লেটে খাবার নিয়ে রক্তিমের পাশে বসে খাবারের লোকমা তার মুখের সামনে ধরলাম। রক্তিম বলল, খিদে নেই, তুমি খাও। আমি বললাম, আমারও খিদে নেই। রক্তিম হালকা হেসে খাবারটা মুখে পুরে নিলেন। আমিও খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষে আমি সব গুছিয়ে রুমে এসে দেখি রক্তিম রুমে নেই, তাই বারান্দায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রক্তিম আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখের কোনা বেয়ে পানি পড়ছে। রক্তিমের চোখে পানি দেখে আমার বুকটা ধক করে উঠল, কেনজানি অনেক খারাপ লাগছে। আমি দেরি না করে রক্তিমের পাশে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে? আপনার চোখে পানি কেন? রক্তিম আমার উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি চোখে বেশি দেখো প্রিয়তমা। আমার চোখে পানি কোথা থেকে আসবে? আমি বললাম, মিথ্যা বলতে পারেন না, তবুও বলেন কেন? রক্তিম হেসে তার দুহাত দুদিকে প্রসারিত করে বললেন, একটু বুকে আসো তো। আমি রক্তিমের বুকে মাথা রাখলাম। সে দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, অধরা, আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া তুমি। আমি কোনো কথা না বলে চুপ করে রক্তিমের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছি। রক্তিম বলল, চলো অধরা, আমরা শুয়ে পড়ি, সারাদিন তোমার উপর অনেক ধকল গিয়েছে। আমি বললাম, শুধু আমার উপর ধকল গিয়েছে, আপনি তো উড়ে উড়ে শপিং করেছেন। রক্তিম আমার কথা শুনে আমাকে তার বুক থেকে উঠিয়ে বললেন, আচ্ছা বাবা, আমিও অনেক টায়ার্ড। রক্তিমের কথা শেষ হতেই আমরা রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি এসে ভর করল আমার চোখে। ভার্সিটির জন্য বের হতে চেয়েও হতে পারলাম না, কারণ রাহি ফোন দিয়েছে তার বিয়ের ডেট ফিক্সড হবে আজ, আর তার পাশাপাশি আজই অভিরা আংটি বদল করতে চায়। রাহির কথায় আমি টেনশনে পড়ে গেলাম, এত তাড়াতাড়ি এসব কিভাবে হবে? রক্তিম আমাকে বলল, অধরা, ডোন্ট ওয়ারি, সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাবে।
আমি সব ব্যবস্থা করে ফেলবো, আর শোনো, তুমি শুধু রাহিকে কিভাবে রেডি করবে তা চিন্তা করো। আমি ভার্সিটি থেকে আসছি। আমি বললাম, এটা আবার কেমন কথা? আপনি আমাকে একা ছেড়ে চলে যাবেন? রক্তিম আমার কাছে এসে বললেন, কোনো চিন্তা করো না, রাহিকে আমি সব ডেকোরেশনের ছবি পাঠিয়ে দিয়েছি। রাহি পছন্দ করেছে সবগুলো, আর সে হিসেবেই সব সাজানো হবে। খাবারের মেনুও রেডি, আর রাহির পার্লারের ও সব ব্যবস্থা হয়ে গিয়েছে। তুমি কোনো টেনশন নিও না, আর আমার সাথেই তুমি চলো, আমি তোমাকে রাহির বাসায় ড্রপ করে দিব। রক্তিমের কথা শুনে আমি অবাক, এতটুকু সময়ে সে সব করে ফেলল। রক্তিম আমার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, চলো, আমাদের লেট হচ্ছে। আমার ধ্যান ভাঙল তার কথায়, আমি রক্তিমের সাথে হাঁটা ধরলাম। রক্তিম আমাকে রাহির বাড়িতে ড্রপ করে সবকিছু চেক করে সে চলে গেল। রাহি আর আমি এখন ডিসকাস করছি কিভাবে তাকে সাজানো যায়। পার্লারের লোকেরা এসে পড়েছে। রাহি অনেক নার্ভাস হয়ে আমাকে বললেন, অধরা, সব ঠিকঠাকভাবে হবে তো? আমি বললাম, বি পজিটিভ, এভরিথিং উইল বি অল রাইট। রাহি মলিন হেসে আবারও সাজগোজে ব্যস্ত হয়ে পড়ল। রাহিকে রেডি করাতে করাতে 2টা বেজে গেল। অভিরাও চলে এসেছে। আমি এখন পর্যন্ত পুরোপুরি রেডি হয়নি, শাড়ি পরতে পরতেই 12টা বাজছে। অনেকক্ষণ চেষ্টা করে শাড়িটা ফাইনালি পরতে পেরেছি। হঠাৎ আমার রুমের দরজা ঠেলে রক্তিম ভিতরে এসে পড়ল। তাকে দেখে আমার চোখ কপালে, সাদা রঙের পাঞ্জাবিতে তাকেতে মাশাআল্লাহ লাগছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রক্তিম বলল, কি দেখছো এভাবে? রক্তিমের কথায় লজ্জা পেয়ে আমি মাথা নিচু করে ফেললাম। রক্তিম মুচকি হেসে আমার সামনে দাঁড়িয়ে আমার মুখ তার দুহাতে আবদ্ধ করে বললেন, খুব সুন্দর লাগছে, বলেই আমার নাকে ঠোঁট ছুঁয়ে দিল। হঠাৎ পিছন থেকল রাহি বলল, তোমরা রোম্যান্সি করতে থাকো আর আমি সিঙ্গেল মরব। রক্তিম আমাকে ছেড়ে দিতেই আমি রাহির কাছে গিয়ে বললাম, কি হয়েছে? রাহি কাঁদো কাঁদো হয়ে বলল, শাড়িটা অনেক ডিস্টার্ব করছে। রক্তিম বলল, আমি সব চেক করে আসছি, বাবারা মনে হয় চলে এসেছে। বলেই সে চলে গেল, আর আমি রাহির শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে গেলাম। শাড়ি ঠিক করে দিতেই রাহি আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক ভয় করছে। আমি জানি আমার লাভ ম্যারেজ, কিন্তু তবুও আমার ভয় করছে। অধরা, তুমি বুঝতেই পারছো আমার অবস্থা। আমি রাহির হাতে হাত রেখে বললাম, কোনো ভয় নেই, নতুন সম্পর্ক গড়তে যাচ্ছ তাই এমন লাগছে। রাহি কিছু না বলে বিছানা বসে রইল। কিছুক্ষণ পর রক্তিম এসে বলল, অভিরা চলে এসেছে, অধরা নিচে চলো, আমি যেতে নিব। তার আগে রাহি আমার কানের কাছে এসে বলল, অধরা, প্লিজ অভির একটা পিক আমাকে পাঠিয়ে দিও। আমি কিছু না বলে মুচকি হেসে রক্তিমের সাথে নিচে চলে আসলাম। অভির পরিবারের সাথে কুশলাদি করে অভির কাছে চলে গেলাম। তাকে গিয়ে বললাম, এই যে রাহির হবু বর, আপনাকে দেখার জন্য। রাহি অনেক বেকারার হয়ে আছে, তাই বলছি নিজের একটা ভালো ছবি এখনই তুলে তাকে পাঠিয়ে দিন। আমার কথা শুনে অভি লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আচ্ছা ভাবি। আমি সেখান থেকে চলে আসলাম। খাবার টেবিলে সবাইকে খাবার সার্ভ করা হচ্ছে, আমিও সাহায্য করছি। হঠাৎ আমার চোখ পড়ল রক্তিমের দিকে। বেচারা ঘেমে টেমে একাকার হয়ে গেছে, পাঞ্জাবির 2টো বোতামও খোলা। এখনই এই অবস্থা, বিয়ের সময় কি হবে? আমি রক্তিমের সামনে চলে আসলাম। আমাকে দেখে রক্তিম ভ্রুকুচকে বলল, তুমি বাবুর্চি খানায় কি করছো? গরম এখানে অনেক, ভিতরে যাও, আমি সব হ্যান্ডেল করতে পারবো। আমি তার কথার জবাব না দিয়ে হাতে থাকা টিস্যু দিয়ে তার কপালের ঘাম মুছে দিল। তারপর বললাম, আপনি কিছু খেয়েছেন? রক্তিম বলল, খাওয়ার সময়ই তো পেলাম না, সব কাজ শেষ হলে খেয়ে নিব। আমি বললাম,
আপনার বোন থাকলে অনেক ভাগ্যবতী হতো আপনার মতো ভাই পেয়ে। রক্তিম কিছু না বলে শুধু মলিন হাসল। হয়তো সে এই কথাটি আশা করেনি। সময় এসে পড়েছে আংটি ববলের, তাই আমি গিয়ে রাহিকে নিয়ে আসি। রাহি এখন অনেকটাই নরমাল। আমি রাহিকে নিচে নিয়ে আসলাম, অভির পাশে বসিয়ে দিল আমি গিয়ে রক্তিমের পাশে দাঁড়ালাম। রায়হান চাচ্চু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল বাবা গিয়ে তাদের দুজনকে দোয়া করে দিল সাহারা রায়জাদা আর রাত আসেননি। এখন আংটি বদল করার পালা। অভি রাহির হাতে আংটি পরিয়ে দিল। রাহি কাপা কাপা হাতে আংটি পরিয়ে দিল, তারপর রাহি অভিকে আংটি পরিয়ে দিল। বিয়ের ডেট ফিক্সড করা হলো। মাত্র 15 দিন পর তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হলো। রক্তিমের কোনো আপত্তি নেই, আমিও খুশি হলাম। হঠাৎ রাহি আমাকে আর রক্তিমকে টেনে নিয়ে স্টেজে দাঁড় করিয়ে বলল, এখন তোমরা ছবি তুলবে। আমি কিছু বলতে যাব তার আগেই রাহি বলল, কোনো কথা শুনতে চাই না, বলেই আমার হাত রক্তিমের হাতে দিয়ে দিল। রক্তিম আমাকে কাছে টেনে নিল। এভাবেই অনেক ছবি তোলা হলো। এত সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হয়ে গেল। সকল কাজ সম্পন্ন করে আমি আর রক্তিম বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম রাত 9টায়। রক্তিম অনেক টায়ার্ড, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে বারবার মাথায় হাত দিচ্ছে, হয়তো মাথা ব্যথা। এই মানুষটি এমন কেন? নিজের প্রতি কোনো খেয়াল নেই। সকলের জন্য তার কাছে টাইম আছে, কিন্তু নিজের জন্য নেই। বাসায় পৌঁছে আমি রক্তিমকে ফ্রেশ হতে পাঠালাম। আমি অন্য রুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি রক্তিম বিছানার কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি গিয়ে রক্তিমের চুল টেনে দিতে লাগলাম। রক্তিম চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি রেস্ট করো। এগুলো। তার কথা শেষ হওয়ার আগে আমি রক্তিমের ঠোঁটে আঙ্গুল দিয়ে বললাম, চুপচাপ ঘুমিয়ে পড়েন। রক্তিম আমার কোলে মাথা রেখে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর রক্তিম ঘুমিয়ে গেলে তাকে ঠিকভাবে শুয়ে আমিও শুয়ে পড়লাম। অনেক ব্যস্ততার মাঝে কিছুদিন কেটে গেল। রাহির বিয়ের 3 দিন বাকি। এই 3 দিনে অনেক প্রোগ্রাম হবে। তার আয়োজন সব রক্তিম করবে। এই কয়েকদিনে রক্তিমের প্রতিটি কাজ আমাকে শুধু মুগ্ধ করেছে। রক্তিমের প্রতি আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। এসব ভাবতে ভাবতে আমার নজর ঘড়ির দিকে পড়ল সন্ধ্যা 6টা। রাহির আজ মেহেদির অনুষ্ঠান প্লাস সঙ্গীতের অনুষ্ঠানও। হঠাৎ রক্তিম রুমে এসে বলল, অধরা, দেখো আমার পাঞ্জাবির বোতামটা ছিঁড়ে গেছে। এখন কি করব? রক্তিমের কথায় আমি তার পাঞ্জাবির দিকে তাকিয়ে দেখি আসলেই উপরের 2টি বোতাম নেই। রক্তিম বারবার পাঞ্জাবির দিকে তাকাচ্ছে, আবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রক্তিমকে এখন পুরো বাচ্চাদের মতো লাগছে, যে বাচ্চার এখন খেলতে যাওয়ার নেশা লেগেছে কিন্তু ভাঙ্গা ব্যাট নিয়ে যেতে পারছে না। রক্তিমের অবস্থা দেখে আমি মুচকি হেসে কারবারের সামনে চলে আসলাম। কারবার খুলে একটা প্যাকেট বের করে রক্তিমের হাতে দিয়ে বললাম, পাঞ্জাবিটা চেঞ্জ করে নিন। রক্তিম একবার তার হাতের প্যাকেটের দিকে তাকিয়ে বলল, এটার ভিতরে কি? আমি বললাম, ওয়াশরুমে গিয়ে দেখে নিন। আর আমি রেডি হব, প্লিজ তাড়াতাড়ি করেন। কথা শেষ করে কারবার খুলে হাতের শাড়ি নিয়ে পিছনে ঘুরে দেখি রক্তিম নেই, ওয়াশরুমে চলে গেছে। রক্তিমরের জন্য এই গিফটটা কয়েকদিন আগেই কিনেছিলাম, কিন্তু কিভাবে দিব তাই ভাবছিলাম, যাক এখন কাজে লেগে গেল। মনটা ভালো লাগছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে আমি সেদিকে তাকিয়ে দেখি রক্তিম আমার দেওয়া হালকা ক্রিম কালারের পাঞ্জাবিটা পরে বের হলেন। রক্তিমকে দেখে আমার খুব ভালো লাগছে, কারো যাতে নজর না লাগে। রক্তিম আমার সামনে এসে দাঁড়াতেই আমার ধ্যান ভাঙল। রক্তিমের মুখে অমায়িক হাসি লেগে আছে। রক্তিম আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে বললেন, এই গিফটটা কবে কেনা হলো? আমি রক্তিমের প্রশ্ন শুনে একটু বিব্রতবোধ করলাম, তারপর আমতা আমতা করে বললাম, এই তো 3 দিন আগে। রক্তিম বলল, দেওনি কোনো?
রক্তিমের শীতল কণ্ঠের আওয়াজ শুনে আমার বুকের ধুকপুক বেড়ে গেল। আমি নিজেকে ছাড়াতে ছাড়াতে বেশ অভিমান নিয়ে বললাম, আপনার কাছে আমার জন্য সময় আছে? এই কয়েকদিন ভালো মতো কথা পর্যন্ত বলেননি। অধরার অভিমান মাখা কথা শুনে রক্তিম হাসল। তার প্রিয়তমা যে তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিল সেটা সে বুঝতে পেরেছে। রক্তিম অধরাকে আরেকটু কাছে টেনে বলল, সব অভিমান শেষ করে দিব আর মাত্র 3 দিন, তারপর এই রক্তিম শুধু তার অধরার। রক্তিমের এহেন কথায় আমি লজ্জাবতী গাছের মতো নুয়ে পড়লাম। রক্তিম আমার কানের পিছে চুলগুলো গুজে দিয়ে ফিসফিস করে বলল, বিয়ের পর তো আমরা হানিমুনে যাইনি। রাহির বিয়েটা শেষ হলেই তোমাকে নিয়ে চলে যাব পাহাড়ে, কি বলো? রক্তিমের মুখে এসব কথা শুনে আমার কান গরম হয়ে গেল। লজ্জায় মুখ লাল হয়ে গেল। আমি রক্তিমকে বললাম, পরেরটা পরে এখন আমাকে রেডি হতে দিন। রাহির বাসায় যেতে হবে। রক্তিম আমাকে ছেড়ে দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমাদের বের হতে হবে। বলেই সে মোবাইল হাতে নিয়ে বের হয়ে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললাম, বিয়ের দিন আপনি যেমন বলেছিলেন আমার চোখে আপনার সর্বনাশ, তেমনি আজ আমি বলছি আপনার চোখে আমার সর্বনাশ। ভালোবেসে ফেলেছি আপনায় রক্তিম, খুব তাড়াতাড়ি আপনাকে সেটা জানিয়ে দিব। এই মনে নিভৃতে যত না রয়েছে আপনার বসবাস। বড্ড বেশি অভ্যাসে পরিণত হয়েছেন আপনি। আমার এই অভ্যাসটাকে আমি সারা জীবন আগলে রেখে এই পৃথিবীতে বাঁচতে চাই। ভালোবাসি প্রিয়, আমার মনের গহীনে আপনার বসবাস অন্তৎকালের জন্য রয়ে গেল। রাহিদের বাড়িতে খুশির ঢেউ বইছে, কেনই বা না হবে এই বাসার একমাত্র মেয়ের বিয়ে। রক্তিম কোনো কাজে ঘাটতি রাখেনি, একদম একজন বড় ভাই যেমন নিজের ছোট বোনের জন্য সব করে থাকে সে তেমনটি করছে। কোথায় কি প্রয়োজন সে সবটা সামলে নিচ্ছে, রাহির পছন্দসই সব করার চেষ্টা করছে। এই কাজের মাঝেই রক্তিমের মনে ভাবনা জাগল, রাহি যেমন নিজের বিয়ে এত এনজয় করছে, তার যেমন মনের সব ইচ্ছা পূরণ হচ্ছে, তেমনটি হয়তো আমার অধরারও ছিল, হয়তো আমার জন্য তা পূরণ হয়নি। এটা ভাবতেই রক্তিমের চোখ অধরাকে খুঁজতে শুরু করে। ছাদের আশেপাশে চোখ বুলিয়ে যে দেখে এতে রাগে রক্তিমের মাথায় আগুন উঠে গেল। অধরা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হিহি করছে, তাদের মধ্যে কি কথা হচ্ছে বুঝতে পারছে না সে। অধরা অনেকটাই মিশে গেছে হয়তো সেই ছেলেটির সাথে। রক্তিম হাতের কাজ কাউকে বুঝিয়ে দিয়ে ছুটল বউয়ের কাছে, তার মনের প্রাণ পাখিরা ঝটপট করছে। রাহির বাসায় এসে আমি রাহি রুমে যাই, তাকে রেডি হতে সাহায্য করি, তারপর তাকে নিয়ে ছাদে চলে যাই। রক্তিমের কাজ আসলেই অসাধারণ। আমি রাহিকে স্টেজে বসিয়ে রক্তিমকে খুঁজতে শুরু করি, হঠাৎ একটা ছেলের সাথে আমার ধাক্কা লেগে যায়। আমি সেই ছেলেটির দিকে মাথা উঠিয়ে বলি, সরি ভাইয়া, দেখতে পাইনি। সেই ছেলেটি বলল, ইটস ওকে আপনি, আমারও খেয়াল ছিল না। ছেলেটি আমার সমবয়সী হবে। ছেলেটি আবার বলল, আপনি, তোমার নামটা কি? আমি হেসে বললাম, অধরা। ছেলেটি ভ্রুকুচকে বলল, রক্তিম ভাইয়ের বউ। আমি বললাম, আপনি কিভাবে জানেন? ছেলেটি বলল, রাহি আমার বেস্ট ফ্রেন্ড, ও বলেছে সব রক্তিম ভাইয়ের ব্যাপারে। আমি বললাম, আপনার নাম? ছেলেটি বলল, রাতুল। আমি হেসে বললাম, ও। হঠাৎ পিছন থেকে রক্তিম বলে উঠল, অধরা, এখানে কি করছো? আমি পিছনে তাকিয়ে দেখি রক্তিম হাঁপাচ্ছে, হয়তো দৌড়ে এখানে এসেছে। আমি ঘাবড়ে গিয়ে তার কাছে গিয়ে বললাম, কি হয়েছে আপনার? রক্তিম রাতুলের দিকে তাকিয়ে বললেন, আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। রাতুল হেসে বললেন, রক্তিম ভাই, আমি রাহির বন্ধু। রক্তিম বলল, ওহ। রাতুল বলল, আপনার আর অধরা ভাবির কথা অনেক শুনেছি, আজ দেখাও হয়ে গেল।
রাতুলের কথা শুনে রক্তিম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। রাতুলকে বলল, ফাংশন কেমন এনজয় করছো? সব ঠিকঠাক হয়েছে তো? রাতুল বলল, খুব ভালো হয়েছে। আমি একটু রাহির সাথে দেখা করে আসি। বলেই রাতুল চলে গেল। রাতুল যেতেই রক্তিম অধরার দিকে তাকতেই দেখতে পেল অধরা কোমরে হাত দিয়ে তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। অধরা রাগী চোখ দেখে রক্তিম ভয় পেয়ে ঢোক গিলল। আমি রক্তিমের দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, আপনি এভাবে এখানে কি করছেন? আর হ্যাঁ, আপনার না অনেক কাজ, তাই 2 মিনিটও আমার সাথে দাঁড়িয়ে ছবিও তুললেন। রক্তিম তার 32টা দাঁত বের করে আমাকে বললেন, সরি ময়না পাখি, এখন তো অনেক সময় আছে, চলো ছবি তোলা যাক। আমার হাত ধরে নিয়ে যেতে চাইলে আমি হাত ছাড়িয়ে বললাম, আপনি আমার কাছে এসেছেন কেন? ওই যে রাহির বোনের কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাবিহা, তার কাছে যান, ভালো লাগবে। আমার কথা শুনে রক্তিম আমার হাত শক্ত করে ধরে বললেন, কি যে বলো? তুমি আমার বউ, তোমার কাছে আসবো না তো কার কাছে আসব? আর ওরা তো মেহমান, প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না। কথা শেষ করেই আমার হাত ধরে নিয়ে গেল ক্যামেরাম্যানের সামনে আর তাকে বলল, সুন্দর করে আমাদের ছবি তুলবেন, বুঝেছেন? অনেক ছবি তোলার পর আমাকে ডেকে উঠল রাহি। আমি রক্তিমকে বলে রাহির কাছে চলে যাই। রাহির দুটো হাতেই মেহেদি দিয়ে রাঙানো, আমি এখন পর্যন্ত মেহেদি লাগাইনি। আমাকে দেখে রাহি বলল, অধরা, তুমি মেহেদি কেন লাগাওনি? আমি বললাম, এখনই লাগাবো। রাহি বলল, না, এখনই লাগাতে হবে। আমি মেহেদি লাগাতে বসে পড়লাম। মেহেদি দেওয়া শেষে রাহি মেহেদি দেখে বলল, সব ঠিক আছে, কিন্তু রক্তিমের নাম নেই। আমি বললাম, তার দরকার নেই। রাহি বলল, কেন দরকার নেই? আলবাত দরকার আছে, তুমি ওর বউ, তোমার হাতে ওর নামের মেহেদি থাকবে। রাহি মেহেদি আর্টিস্টকে ডেকে আমার হাতে রক্তিমের নাম লিখে দিল। মেহেদির পর সবাই নাচগানে ব্যস্ত হয়ে গেল। অভি ভাই এসেছিলেন, কিছুক্ষণ থেকে চলে গেছেন, তাদের বাসায়ও প্রোগ্রাম চলছে। আমি এক কর্নারে দাঁড়িয়ে আছি, সবাই গানের তালে পা চালাচ্ছে, আমও সবাইকে দেখছি, তো কখনো রাহির ফোন দিয়ে ভিডিও করছি। রক্তিম আগামীকাল হলুদের ফাংশনের জন্য সমালোচনা করছেন। এখানে আমি দাঁড়িয়ে এইসবের মজা নিচ্ছি, ভিডিও করে রাখছি যাতে রক্তিমকে দেখাতে পারি। এভাবেই আনন্দ উল্লাসে অনুষ্ঠান শেষ হয়। রাত 3টায় আমরা আজ রাহির বাসায় থাকব। রাহির রুমে এখন আমি বসে আছি, ফ্রেশ হয়ে এসেছি সেই কখন, হাতের দিকে তাকিয়ে দেখি মেহেদি একদম লাল হয়ে গেছে। রক্তিম লেখা জায়গাটি তো একদম টকটক করছে লাল হয়ে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে আমার ধ্যান ভাঙল। আমি তাকিয়ে দেখি রাহি ফ্রেশ হয়ে বের হয়েছে। রাহিকে দেখে আমি বললাম, আগামীকাল আবার হলুদ, তুমি এখন ঘুমিয়ে পড়ো, না হলে কালকে খারাপ লাগবে। রাহি বলল, আসলেই 15 দিন কিভাবে কেটে গেল, কাল হলুদ, পরশু বিয়ে। টেনশনে হচ্ছে বাবার জন্য, একা কিভাবে থাকবে। আমি বললাম, সব হয়ে যাবে, কোনো টেনশন করো না। রাহি আমার কথা হালকা হাসল। তখনই দরজায় কেউ নক করল। রাহি বলল, ভিতরে আসেন। দরজা ঠেলে রক্তিম ঢুকল। আমাকে দেখে বলল, চলো রুমে। আমি যেই না উঠতে যাব তখনই রাহি আমার হাত ধরে চোখ টিপ মেরে রক্তিমের দিকে তাকিয়ে বলল, আজ অধরা আমার সাথে থাকুক। রাহির কথা শুনে রক্তিমের মাথায় হাতে মেয়ে বলে, কি সারাদিন বউকে পাইনি, এখন আমার বউ নিয়ে টানাটানি। রক্তিম বলল, রাহি, অধরা এখানে থাকলে তুমি অভির সাথে কথা বলবে কিভাবে? তখন তো লজ্জা পেতে হবে। রাহি বলল, কিছু হবে না। রক্তিম বলল, তোমার কিছু হবে না, আমার অনেক কিছু। বলেই আমার হাত ধরে রুম থেকে নিয়ে আসলেন। রাহির হাসির আওয়াজ আসছে।
রক্তিম আমাকে রুমে এনে দরজা লক করে বললেন, দেখেছ কেমন ফাজিল মেয়ে। আমি কিছু না বলে মুচকি হেসে হাতের দিকে তাকালাম, তারপর দুহাত রক্তিমের সামনে মেলে বললাম, দেখেন তো কেমন হয়েছে। রক্তিম আমার কাছে এসে আমার হাত দুটোকে ধরে নিজের মুখের সামনে এনে ঠোঁট ছুয়ালেন। রক্তিমের এহেন ব্যবহারে আমার শরীরে শিহরণ বয়ে গেল। রক্তিম হাত ছেড়ে আমাকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বললেন, খুব সুন্দর হয়েছে। আমার নামটা তোমার হাতে অনেক সুন্দর লাগছে। কথা শেষ করে আমার চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে তার ঠোঁট ছুঁয়ে দিল। রক্তিমের আচরণ স্বাভাবিক না, সে আমার অনেক কাছে চায় তা আমি বুঝতে পারছি, কিন্তু এখন সঠিক সময় না। আমি রক্তিমকে বললাম, রক্তিম ফ্রেশ হয়ে আসেন। আমার কথায় তার কর্ণপাত হল না। আমি রক্তিমকে বললাম, রক্তিম, আপনি অনেক টায়ার্ড, পাশাপাশি আমিও, প্লিজ ফ্রেশ হয়ে আসেন। রক্তিম আমার ঘাড় থেকে মুখ তুলে বললেন, ফ্রেশ হয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। রক্তিম চলে যেতেই আমি ঘন ঘন শ্বাস নেই। তার স্পর্শ এখন সহ্য করার মতো না, মনে হয় এখনই জান চলে যাবে। এসব ভাবতে ভাবতে আমি বিছানায় গা এলিয়ে দিল। অনেকক্ষণ পর রক্তিম ওয়াশরুম থেকে বের হয়ে আমার পাশে এসে শুয়ে পড়লেন, তারপর আমাকে কাছে টেনে কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে জড়িয়ে ধরেন। আমিও তাকে জড়িয়ে ধরলাম পরম আবেশে, আর মনে মনে বলি, খুব তাড়াতাড়ি আমি আপনার হব। রাহির বিয়ের রাতেই আপনাকে মনের কথা জানাব। পরের দিন সকাল থেকেই রাহিদের বাসায় বিয়ের আমেজ আবার শুরু। রাহির সব ফ্রেন্ডরা কাল রাতে চলে গিয়েছিল, কিন্তু আজ সকালেই আবার চলে এসেছে। রাহির কাজিন বলতে হাতে গোনা 4 জন। রক্তিম আবারও ব্যস্ত হয়ে পড়ছেন কাজে। আমি রাহির ঘরে বসে আছি, সব মেয়েরা ওর রুমেই হামলা করেছে। তখনই রাহির এক বোন, যার নাম সাবিহা, সে আমাকে বলল, তুমি অনেক লাকি, রক্তিম ভাইয়ের মতো একজন লাইফ পার্টনার পেয়েছ। সাবিহার কথা শুনে তার পাশে বসা মিলি বলল, অধরা ভাবি, তুমি কি জানো সাবিহা কিন্তু রক্তিম ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে। আমার পুরো শরীর রাগে জ্বলে যাচ্ছে, তবুও নিজেকে কন্ট্রোল করে বললাম, সাবিহা যতই ক্রাশ খেয়ে থাকো না কেন, রক্তিমের উপর আধিপত্য আমার। রাহি আমার কথা শুনে বলল, একদম ঠিক কথা। যেমন অভির উপর আমার আধিপত্য, আর সাবিহা একদম আমার অভিকে দেখে লুচুগিরি করবে না। না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, গট ইট। রাহির এমন কথায় সাবিহা মাথা নিচু করে ফেলল। এতে ওর দোষ নেই, দোষ ওর বয়সের। এই বয়সেই মানুষ আবেগটাকে ভালোবাসা বুঝে ফেলে। আমি সাবিহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বললাম, সাবিহা, তুমি ছোট মানুষ, তোমার কাছে এখন সবই ভালো লাগাকে ভালোবাসা লাগবে, তার মানে এই নয় তুমি কোনো ভুল করে ফেলবে, জীবন একটাই সুন্দর করে পরিচালিত করবে। সাবিহা মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে বলল, বুঝেছি ভাবি, কিন্তু তোমার বর যেমন তোমায় ভালোবাসে তেমনি একটা বর আমার লাগবে, দেবে খুঁজে। আমি হেসে সাবিহার নাক টেনে দিয়ে বললাম, ওরে ননদিনী, অবশ্যই খুঁজে বের করব। আমার কথায় সবাই হেসে উঠল। সাবিহা আমাকে জড়িয়ে ধরল। সবার সাথে আড্ডা মেরে রুমে আসতেই দেখি রক্তিম কি যেন খুঁজছে। আমাকে দেখে সে বলল, অধরা, আমার শার্ট কোথায়, দেখো আমি ঘেমে কি হয়েছি। আর ডেকোরেশনের ব্যাটা সব উল্টাপাল্টা কাজ করেছে, আবার গিয়ে সব ঠিক করতে হবে। আর তুমি খাওয়া দাওয়া করেছ নাকি? হি হি করতে করতে দিন শেষ। রক্তিমের কথা শুনে মনে হচ্ছে বেজায় রেগে আছে। এদিক ওদিক হাঁটছেন আর ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছেন। আমি রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরলাম। আমার এহেন কাণ্ডে রক্তিম অবাক হল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে আমার জড়িয়ে ধরে, তারপর বলে, আমি ঘেমে একেকার, আর এ অবস্থায় তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছ। আমি বললাম, তো কি হয়েছে? রক্তিম হেসে বলল, কিছু হয়নি, আমাকে একটা শার্ট দেও তো ফ্রেশ হব।
আমি তাকে ছেড়ে দিয়ে ব্যাগ থেকে শার্ট আর প্যান্ট বের করে দিল। মশে মুচকি হেসে ওয়াশরুম চলে গেল। সন্ধ্যায় রাহিকে রেডি করে নিজে রেডি হতে শুরু করলাম। আজ সব মেয়েরা বাসন্তী রঙের শাড়ি আর ছেলেরা আকাশী রঙের পাঞ্জাবি। শাড়ি পরে নিলাম, চুলে বেলিফুল আর হালকা টাচ আপ করে ছাদে চলে গেলাম। ছাদে যেতেই আমি চলবে